Hi everyone, welcome to SK Chemistry classes. আজ আমরা পড়ব ভ্যালেন্সের ইলেকট্রন পেয়ার পালসেন থিওরি ভিএসি পেয়ার থিওরি। এই ভিএসি পেয়ার থিওরি কোন একটা সমযোজী অণুর আকৃতি এবং সমযোজী অণুর মধ্যে বন্ধন কোণ সম্পর্কে ধারণা দেয়। এই ভিএসি পেয়ার থিওরি এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর বেস্ট থিওরি, কেন্দ্রীয় পরমাণুর বেস্ট থিওরি। তো এই ভিএসিপিআর থিওরি বলছে কোন একটা সমযোজী অণুর আকৃতিটা সেটা নির্ভর করছে ওই সমযোজী অণুর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড়ের উপর, অর্থাৎ বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপর। এই যে বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এদের যে সমষ্টি এটাকেই বলি আমরা স্টেরিক নাম্বার। অর্থাৎ স্টেরিক নাম্বার ইকুয়ালস টু স্টেরিক নাম্বার স্টেরিক নাম্বার সংক্ষেপে এটাকে এসএন দিয়ে আমরা ডিনোট করি, ইকুয়ালস টু কি বন্ড পেয়ার মানে বন্ধন ইলেকট্রন জোড় বা সিগমা ইলেকট্রন জোড়, বন্ধন ইলেকট্রন জোড় বা সিগমা বন্ড প্লাস লোন পেয়ার বা এটাকে এলপি, এদের যে যোগফল সেটাই হচ্ছে স্টেরিক নাম্বার। তাহলে কি বললাম, এখন একটা সমযোজী অণুর আকৃতিটা সেটা নির্ভর করছে ওই সমযোজী অণুর কেন্দ্রীয় যে পরমাণু সেই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড়ের উপর, অর্থাৎ বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপর। এই বন্ধন ইলেকট্রন জোড় মানে বন্ড পেয়ার এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অর্থাৎ লোন পেয়ার এদের যে সমষ্টি এটাকেই বলি আমরা স্টেরিক নাম্বার। ওকে, এই যে ইলেকট্রন জোড়গুলো, এই বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এরা একে অপরকে কি করে, বিকর্ষণ করে। বিকর্ষণ করে এমন একটি আকৃতি গঠন করে যে আকৃতিতে গেলে রিপালশন আমার মিনিমাম হবে, মানে বিকর্ষণটা কম হবে। ওকে, এখানে আমরা দেখব যে এই বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এদের বিকর্ষণ বল অনুযায়ী এদের ক্রমটা কি হবে। দেখো, বিকর্ষণ বল অনুযায়ী ক্রম মানে বিকর্ষণ বলের অর্ডার, বিকর্ষণ বলের ক্রম, বিকর্ষণ বলের ক্রমটা হলো যে বন্ড লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার এই বিকর্ষণ বলের পরিমাণটা অনেকটা বেশি। কেন বেশি একটু পরে আসছি। এরপরে আছে আমার লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে আছে আমার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার। তাহলে এটা হচ্ছে আমার অর্ডার। লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ বল এর পরিমাণটা সব থেকে বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার বন্ড পেয়ার। এখন প্রশ্ন হচ্ছে কেন লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ বল এর পরিমাণটা আমার সব থেকে বেশি। ভালো করে তোমরা লক্ষ্য করো, একটা আমি এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। ধরো একটা এক্সাম্পল হচ্ছে MX2 একটা মলিকুল। ওকে, এই একটা আমি মলিকুল নিয়েছি। এই মলিকুলের মধ্যে এইগুলো হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই মলিকুলের মধ্যে এইগুলো হচ্ছে আমার লোন পেয়ার অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এগুলো হচ্ছে আমার বন্ড পেয়ার অর্থাৎ অর্থাৎ বন্ধন ইলেকট্রন জোড়, বা এগুলোকে সিগমা বন্ড ইলেকট্রন জোড় বলতে পারি আমরা। ওকে, দেখো এখানে এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটার উপর কেবলমাত্র কেন্দ্রীয় পরমাণুরই আকর্ষণ বল আছে। এই লোন পেয়ারটা কোথায় আছে, কেন্দ্রীয় পরমাণুর উপরে আছে। তার মানে এই লোন পেয়ারটার উপর কেবলমাত্র কেন্দ্রীয় পরমাণুরই আকর্ষণ বল আছে। কিন্তু এই যে বন্ড পেয়ার দেখতে পাচ্ছি, এই বন্ড পেয়ারের উপর দেখো তোমরা এম এর আকর্ষণ বল আছে, এক্স এর আকর্ষণ বল আছে। অর্থাৎ এই বন্ড পেয়ারের উপর দুটো পরমাণুর আকর্ষণ বল আমার কাজ করছে। কিন্তু এই লোন পেয়ারের উপর কেবলমাত্র একটি পরমাণু, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকর্ষণ বল আমার কাজ করছে। তাহলে এখানে দেখো, তাহলে এই পরমাণুর উপর যেহেতু একজনের আকর্ষণ বল কাজ করছে, এটার উপর দুটো আকর্ষণ বল কাজ করছে, তাই না? এটার উপর আকর্ষণ বলের পরিমাণটা কম,
এটার উপর আকর্ষণ বলের পরিমাণটা কম হওয়ার ফলে এই লোন পেয়ার বেশি ভলিউম অকুপাই করছে, বেশি ভলিউম মানে মোর ভলিউমিনাস, বেশি ভলিউম অকুপাই করছে, বেশি ভলিউম অকুপাই করার ফলে এ কি করছে, এ হচ্ছে বেশি পরিমাণে বিকর্ষণ বল দিচ্ছে। বিকর্ষণ বল বেশি পরিমাণে বিকর্ষণ বল দেয় আর কি, দেয়। ওকে, তার জন্য হচ্ছে লোন পেয়ারের বিকর্ষণ বল সব থেকে বেশি। দেখো এই দুটোর মধ্যে যখন বিকর্ষণ বল হবে না, তখন কি করবে, আরে লোন পেয়ার ইলেকট্রন মানে কি একটা চার্জের ক্লাউড, ইলেকট্রন বেসিক্যালি একটা চার্জের ক্লাউড। তাহলে এই দুটোর মধ্যে যখন কি হচ্ছে আমার, এই দুটোর মধ্যে যখন আমার কি হচ্ছে বিকর্ষণ হচ্ছে, তখন এ কি করছে, এই দিকে লোন পেয়ারকে বিকর্ষণ করছে, এই দিকে লোন পেয়ারকে বিকর্ষণ করছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, এই বন্ড অ্যাঙ্গেলটা কমছে, বন্ড অ্যাঙ্গেলটা কমছে। তার মানে লোন পেয়ার রিপালশন এবং লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশনের ফলে আমার কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল কমছে। এই তো বন্ডটা চুপসে যাচ্ছে না, এটা সরে আসছে, এদিকে সরে এলে কি হচ্ছে, অ্যাঙ্গেলটা কমছে। তার মানে এই দুটোর মধ্যে রিপালশন বল, এই দুটোর মধ্যে বিকর্ষণ, এই দুটোর মধ্যে বিকর্ষণ, এদের মধ্যে বিকর্ষণ হলে বন্ধন কোণটা আমার কমবে। যদি এদের মধ্যে বিকর্ষণ বল হয় বন্ড পেয়ারের মধ্যে, তাহলে কি হবে, সেই রিপালশনটাকে প্রতিহত করতে গিয়ে একটু, এদের মধ্যে যদি বিকর্ষণ বল হয় তাহলে কি হবে, বিকর্ষণ বল বলে তাহলে সেই বিকর্ষণটাকে প্রতিহত করতে কি হবে, তারা একটু সরে যাবে, সরে গেলে কি হয়ে যাচ্ছে, দুটো সরে গেলে কি হচ্ছে, এদের মধ্যে কি হবে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। বন্ড পেয়ারের মধ্যে রিপালশন হলে বন্ধন কোণটা বাড়বে। ওকে, এরপর আমরা রুলগুলো আমরা দেখবো একে একে, এই রুলগুলোর হেল্পে আমরা বন্ধন কোণের যে সমস্ত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি, একে একে আমরা দেখব। ফার্স্ট যে রুলটা আমরা দেখব মোটামুটি, সেই রুলটা হচ্ছে, দেখো রুল যে 1 আমরা দেখব, সে রুল 1টা হচ্ছে আমার, দেখো এই যে বন্ড অ্যাঙ্গেল proportional to bond angle proportional to number of lone pair on the central atom। মানে তোমরা লিখতে পারো এটাকে যে বন্ধন কোণ সেটা প্রপোর্শনাল হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর। কেন্দ্রীয় পরমাণুর যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেশি পরিমাণে থাকে তাহলে কি হবে, বন্ধন কোণটা বাড়বে, যেটা বোঝালাম যে লোন পেয়ার বিকর্ষণ বলটা বাড়লেই কি হয়ে যাচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। ইনভার্সলি রিলেটেড। ওকে, তার মানে এই যে বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার অফ লোন পেয়ার অন দ্য সেন্ট্রাল অ্যাটমের যদি আমার কি হবে, সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার বাড়লে বন্ধন কোণের মানটা কমে যাবে, ইনভার্সলি রিলেটেড। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট গেল, এটা আমার ফার্স্ট পয়েন্ট। তাহলে কি বললাম, যে বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল টু মানে 1 আছে নাম্বার অফ লোন পেয়ার অন দ্য সেন্ট্রাল অ্যাটম। এক্সাম্পল একটা দেখে নিই, ধরো ওয়াটার, আর হচ্ছে মিথেন, আর অ্যামোনিয়া, এদের বন্ধন কোণ তোমাদেরকে অর্ডার লিখতে হবে। তাহলে তুমি কিভাবে লিখবে, দেখো 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 এই রুলটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে, এই রুলটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে, এই রুলটা অ্যাপ্লাই করার জন্য কি মাথায় রাখতে হবে, সমস্ত যে মলিকুলগুলো, সমস্ত যে কোভালেন্ট মলিকুলগুলো, এদের হাইব্রিডাইজেশন সেম হতে হবে। কি হতে হবে, হাইব্রিডাইজেশন সেম হতে হবে। দেখো প্রত্যেকেরই হাইব্রিডাইজেশন, দেখো এটাও sp3, এটাও sp3, এটাও sp3, কি করে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করি আমি একটা নেক্সট অন্য একটা ভিডিওতে সেটা আমরা ডিসকাস করবো। দেখো তাহলে কার বেশি হবে, তোমরা চেষ্টা করো কার বেশি হবে কার কম হবে। দেখো এটার যদি আমি দেখি, এটার স্টেরিক নাম্বার বা এটার হাইব্রিডাইজেশন সেটা হচ্ছে কত, এটার হয়, এটা হচ্ছে স্টেরিক নাম্বার 4, এটা sp3 হাইব্রিডাইজ, এটাও sp3 হাইব্রিডাইজ, স্টেরিক নাম্বার কত 4, এটাও sp3 হাইব্রিডাইজ, স্টেরিক নাম্বার কত 4, স্টেরিক নাম্বার 4।
আমি একটু উপর দিকে লিখছি এটা। দেখো এটাকে আবার রিরাইট করলাম যে ওয়াটার, মিথেন আর অ্যামোনিয়া। এটা স্টেজ নাম্বার 4। স্টেজ নাম্বার মানে কি প্রথমে লিখেছি, দেখো স্টেজ নাম্বার মানে হচ্ছে সিগমা ইলেকট্রন জোড় এবং লোন পেয়ার এদের যে সাম। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন আছে, তার মানে দুটো ওইচ বন্ড আছে। তাহলে স্টেজ নাম্বার তো 4, তাহলে আর দুটো কি আছে, আর দুটো নিশ্চয়ই লোন পেয়ার আছে। তাহলে টু সিগমা, দুটো আছে সিগমা ইলেকট্রন জোড় প্লাস দুটো আছে লোন পেয়ার। এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে কি আছে, এর ক্ষেত্রে চারটি কি আছে সিগমা ইলেকট্রন জোড় আছে, চারটি সিগমা ইলেকট্রন জোড় আছে, কারণ চারটে সিএইচ বন্ড আছে। এক্ষেত্রে দেখো হচ্ছে তিনটে সিগমা ইলেকট্রন জোড় আছে, তিনটে এনএইচ বন্ড আছে, আর একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো এবারে যত আমার লোন পেয়ার বাড়বে ইনভার্সলি রিলেটেড, ইনভার্সলি ব্যস্তানুপাতিক, তার মানে লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল কমবে। তার মানে সব থেকে বেশি কি হবে, কার্বন অ্যাঙ্গেল হবে এইটা, তার মানে CH4 এর বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি। তারপরে হবে একটা আছে, এটা দুটোই আছে, তাহলে হয়ে গেল অ্যামোনিয়া, তারপরে হয়ে গেল ওয়াটার। এর বন্ড অ্যাঙ্গেল কত, 109 ডিগ্রি, মিনিটের মতো, এর 107 ডিগ্রি, এর 104 ডিগ্রির আশেপাশে এরকম হয় আর কি। সেটাও দেখতে পাচ্ছি যে হ্যাঁ অর্ডারটা মিলছে আমার। নেক্সট রুলে আসবো এরপর আমরা, রুল টু। রুল টু আমরা একটা একটা করে রুল পড়বো এবং সেই রুলের বেসিসে আমরা একটা দুটো করে প্রবলেম আমরা দেখে নেবো, যাতে আমরা ভালো করে জিনিসটাকে বুঝতে পারি। আচ্ছা, রুল টু। রুল টু হচ্ছে আমার, দেখো রুল টু, দেখো রুল টুটা হচ্ছে আমার কি, এই যে বন্ড অ্যাঙ্গেল, এই যে বন্ড অ্যাঙ্গেল এটা প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি of the central atom। সেন্ট্রাল অ্যাটমের যদি ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে বন্ড অ্যাঙ্গেল আমার কি হবে, বন্ড অ্যাঙ্গেল আমার বাড়বে, প্রপোর্শনাল। আর একটা ছিল ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এক্ষেত্রে এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা দেখো। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই রুলটা আমি কখন অ্যাপ্লাই করব, এই রুলটা তখনই অ্যাপ্লাই করব রুল 1 অ্যাপ্লাই হওয়ার পরেই আমি রুল 2টা অ্যাপ্লাই করব। রুল 2 আগে অ্যাপ্লাই করে দিলে কিন্তু অ্যান্সার তোমরা মিলাতে পারবে না। তাহলে রুল 2 অ্যাপ্লাই করব রুল 1 এর পরে। রুল 1 এ যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু মাথায় রাখবে একটা কন্ডিশন, হাইব্রিডাইজেশন গুলো যেন প্রত্যেকের সেম হয়। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দেখো তোমরা, ধরো ধরো হচ্ছে যে NF3, PF3, SF3, এদের এদের তোমাকে যদি বলে যে বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করো কার বেশি কার কম, দেখো কম্পেয়ারটা কিভাবে আমরা করতে পারি। ফার্স্টে আমরা কি করব, রুল প্রথমেই দেখবো আমরা কি হাইব্রিডাইজেশনটা যেন সেম হয়। দেখো প্রত্যেকটারই হাইব্রিডাইজেশন সেম, প্রত্যেকেরই sp3 হাইব্রিডাইজ, তাহলে প্রত্যেকের হাইব্রিডাইজেশন সেম। তাহলে হাইব্রিডাইজেশন সেম হওয়ার পরে আমরা কি যাব, রুল 1 এ যাব। দেখো স্টেরিক নাম্বার কেউ দেখতে পাচ্ছি, sp3 মানে 4, তিনটে বন্ড আছে, একটা লোন পেয়ার আছে, তার মানে তিনটে বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। এর তাই আছে তিনটে বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার, এটাও তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। ভালো করে দেখো প্রত্যেকের ক্ষেত্রে একটা লোন পেয়ার আছে, তার মানে প্রথম যে রুল সেটা দিয়ে আমরা কোনো অ্যান্সার দিতে পারছি না, তার জন্যই আমাদের সেকেন্ড রুলের ক্ষেত্রে আসতে হচ্ছে। তাহলে দেখো দেখো এক্ষেত্রে দেখো কেন্দ্রীয় পরমাণুগুলোর নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অবভিয়াসলি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কারণ এটা গ্রুপের যত আমরা নিচের দিকে যাব ইলেকট্রোনেগেটিভিটির মান কমতে থাকে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওখানে ওরা কি বলছে,
যেই কেন্দ্রীয় পরমাণুটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। তাহলে এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল অর্ডার কি হলো? বন্ড অ্যাঙ্গেল অর্ডার NF3 PF3 SF3। ওকে, তাহলে এটাই হলো আমার বন্ড অ্যাঙ্গেল অর্ডার। দেখো কেন বলো তো, দেখো তোমরা এটা নিজেরা বলতেই পারবে। দেখো NF3, আচ্ছা এটা পরে আমরা ডিসকাস করছি এটাকে। আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই, যেটা হচ্ছে দেখো যে আরেকটা এক্সাম্পল হচ্ছে ধরো ওয়াটার আর H2S বা H2SE, এদের যদি আমরা বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করি, বলো কার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে? এদের ক্ষেত্রে দেখবে এই যে ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি, তারপরে H2S, তারপরে H2SE। ওয়াটারের কত 104 ডিগ্রির কাছাকাছি, এর 92 ডিগ্রির কাছাকাছি, এর 90 ডিগ্রির আশেপাশে বন্ড অ্যাঙ্গেল হয়। যদি এগুলো ড্র্যাগো মলিকুলের মধ্যে পড়ে, যখন আমরা হাইব্রিডাইজেশন টাইব্রিডাইজেশন পড়বো তখন ডিসকাস করবো। থার্ড রুলের ক্ষেত্রে আমরা আসি। থার্ড রুল, দেখো রুল 3। দেখো রুল 3 যেটা বলছে, দেখো এটা হচ্ছে যে বন্ড অ্যাঙ্গেল, রুল 3 বলছে বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি of the surrounding atom। মানে মানে কেন্দ্রীয় অ্যাটমের সঙ্গে বা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত যে পার্শ্ববর্তী পরমাণুগুলো আছে বা সাইড অ্যাটমগুলো আছে, তাদের ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে বন্ড অ্যাঙ্গেল আমার কি আছে? ইনভার্সলি রিলেটিভ, বিপরীত সম্পর্ক। মানে যে সাইড অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ড অ্যাঙ্গেল আমার কি হবে? কমবে। এটাই হচ্ছে ব্যাপার। ওকে, তো এক্সাম্পল আমরা দেখি। এক্ষেত্রে একই যে রুল 1 রুল 2 পরেই আমরা কি করব? রুল 3 আমরা অ্যাপ্লাই করব। যেমন তোমরা দেখো যে ওয়াটার আর OF2, এদের যদি বন্ড অ্যাঙ্গেল আমরা কম্পেয়ার করি তাহলে কি দেখবো? দেখো তোমরা দেখো এটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছি এটাও sp3, এটাও sp3 হাইব্রিডাইজ, ঠিক আছে। এটার ক্ষেত্রেও দুটো লোন পেয়ার, এটার ক্ষেত্রেও দুটো লোন পেয়ার। দেখো এটা স্টেরিক নাম্বার 4, এটা স্টেরিক নাম্বার 4, তাই দুটো সিগমা প্লাস দুটো লোন পেয়ার। এটার ক্ষেত্রে দুটো সিগমা প্লাস দুটো লোন পেয়ার। তাহলে দেখতেই পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? তাহলে দুটোই লোন পেয়ার। মানে ফার্স্ট যে রুল সেটা দিয়ে অ্যান্সার দিতে পারছি না। সেকেন্ড যে রুল, দেখো সেন্ট্রাল অ্যাটম তো ক্ষেত্রেই সেম, সেটা দিয়ে অ্যান্সার দিতে পারছি না। থার্ড রুলে এলাম, এটা হাইড্রোজেন, এটা হচ্ছে সাইড অ্যাটম। ফ্লুরিন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে কি? বেশি মানে কি? ফ্লুরিনের যে বন্ড অ্যাঙ্গেল সেটা কি হয়ে যাবে? ওয়েব2 ক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেল সেটা কি হয়ে যাবে? আমার কম হয়ে যাবে। কারণ ওয়াটারের যে বন্ড অ্যাঙ্গেল সেটা গ্রেটার দেন OF2, ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল গ্রেটার দেন OF2। ওকে, ওকে, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা, PF3 PCl3 PBr3, এদের বন্ড অ্যাঙ্গেল যদি কম্পেয়ার করতে দিই কি হবে? দেখো এটা কত স্টেরিক নাম্বার? নিজেরাও বলতে পারবে স্টেরিক নাম্বার 4, প্রত্যেকে স্টেরিক নাম্বার 4। তার মানে তিনটে কি আছে? আরে তিনটে পিএফ বন্ড আছে, তার মানে সিগমা ইলেকট্রন জোড়া আছে তিন, একটা নিশ্চয়ই কি আছে? লোন পেয়ার আছে। তিনটে সিগমা, একটা লোন পেয়ার। এক্ষেত্রেও কি 3+1 একটা লোন পেয়ার, এক্ষেত্রেও 3 সিগমা একটা লোন পেয়ার। তাহলে দেখো ফার্স্ট যে রুলটা, প্রত্যেকের লোন পেয়ার তো সেম,
অ্যান্সার দিতে পারবো না লোন পেয়ার সেম হয়ে গেলে। 2 নম্বর, প্রত্যেকের সেন্ট্রাল অ্যাটম সেম, রুল 2টা দিয়েও অ্যান্সার দিতে পারবো না, রুল 3 দিয়ে আসবে। রুল 3 দেখো সাইড অ্যাটমগুলো দেখো, ফসফরাস, ক্লোরিন, ব্রোমিন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অবভিয়াসলি বেশি। তাহলে PF3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কি হবে? সব থেকে কম হবে। তাহলে কি হয়ে যাবে? PBr3 greater than PCl3 greater than PF3। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? বেসিক থিওরির হেল্প নিয়ে আমরা কি করতে পারি? বন্ড অ্যাঙ্গেলের কম্পেয়ার করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।